নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। যে ছবিতে আমরা প্রথমেই নজর রাখবো, আগামীকাল সর্বদল বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, সফল অপারেশন সিন্দুর, গর্বের দিন, এমনই প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দেশের গর্বের দিন। প্রত্যাঘাতের পর মন্ত্রিসভার বৈঠকে বললেন মোদী। ইউরোপ সফর স্থগিত হয়েছে প্রধানমন্ত্রীর। ক্রোয়েশিয়া, নরওয়ে, নেদারল্যান্ড সফরও স্থগিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ গর্বের দিন, দেশের গর্বের দিন, সফল অপারেশন সিন্দুর, গর্বের দিন। কাল সকাল 11টায় সর্বদল বৈঠকের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রত্যাঘাতের পর মন্ত্রিসভার বৈঠকে বললেন মোদী। ইতিমধ্যে ইউরোপ সফর স্থগিত প্রধানমন্ত্রীর। ক্রোয়েশিয়া, নরওয়ে, নেদারল্যান্ডস সফরও স্থগিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অপারেশন সিঁদুরে মধ্যরাতে বদলা পেহেলগাঁওয়ের 15 দিনের মাথায় পাকিস্তানে আঘাত আনলো ভারত। পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, নিমেষে উধাও একাধিক জঙ্গি ঘাঁটি। পরপর 9টি জঙ্গি ঘাঁটি একেবারে মাটিতে মিশিয়ে দিল ভারতীয় সেনা। তারপরেই প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামীকাল সকাল 11টায় সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন। সফল অপারেশন সিঁদুর, গর্বের দিন, আজ দেশের গর্বের দিন। প্রত্যাঘাতের পর মন্ত্রিসভার বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যরাতে পাকিস্তানের 9টি জায়গায় হামলা। ভারতের হামলায়, মুম্বাই হামলার পর সবচেয়ে বড় জঙ্গি হামলা পেহেলগাঁওয়ে। সীমান্ত পেরিয়ে যোগ্য জবাব ভারতের। সন্ত্রাস রুখতে ব্যর্থ পাকিস্তান। স্পষ্ট হয়ে গিয়েছে জঙ্গিদের আশ্রয় দেয় পাকিস্তান। সাংবাদিক বৈঠকে দাবি করেছেন বিদেশ সচিব। একেবারে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে পরপর ভারতের মিডনাইট স্ট্রাইক। যেসব জায়গায় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান, সেই সব জায়গাকেই বেছে বেছে একেবারে সেখানেই স্ট্রাইক করল ভারত। একেবারে পদক্ষেপ সুনির্দিষ্ট, পরিমিত, উল্লেখযোগ্য সংযম ভারতের। কাল সকাল 11টায় সর্বদল বৈঠকের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রত্যাঘাতের পর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তিনি বলেছেন, আজ দেশের গর্বের দিন। সফল অপারেশন সিঁদুর, গর্বের দিন। ইউরোপ সফর স্থগিত রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ক্রোয়েশিয়া, নরওয়ে, নেদারল্যান্ড সফরও স্থগিত প্রধানমন্ত্রীর। নটি জঙ্গি ঘাঁটিতে মাটিতে মিশিয়ে দিল ভারতীয় সেনা। ইতিমধ্যেই সুবিচার হয়েছে এবং এই প্রত্যাঘাতের পরেই পোস্ট করেছে ভারতীয় সেনা। এবং ইতিমধ্যেই বিদেশ সচিব তিনি কিন্তু সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে জঙ্গিদের আশ্রয় যে দেয় পাকিস্তান। এবং ইতিমধ্যেই যেসব জঙ্গি ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে, ইতিমধ্যেই কোনো সাধারণ নাগরিককে সেখানে তাদের ওপর আঘাত হয়নি, শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকেই টার্গেট করা হয়েছে। সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। শোনাবো। पिछले वर्ष आप सभी जानते हैं 2.25 करोड़ से अधिक पर्यटक कश्मीर आए थे। इस हमले का मुख्य उद्देश्य इसलिए संभवतः यह था कि इस संघ राज्य क्षेत्र में विकास और प्रगति को नुकसान पहुंचाकर इसे पिछड़ा बनाए रखा जाए और पाकिस्तान से लगातार होने वाले सीमा पार आतंकवाद के लिए उपजाऊ जमीन बनाने में सहायता की जाए। हमले का यह तरीका जम्मू और कश्मीर और शेष राष्ट्र दोनों में सांप्रदायिक दंगे भड़काने के उद्देश्य से भी प्रेरित था। इसका श्रेय सरकार और भारत के सभी नागरिकों को दिया जाना चाहिए कि इन प्रयासों को विफल कर दिया गया। इस हमले की रूपरेखा भारत में सीमा पार आतंकवाद को अंजाम देने के पाकिस्तान के लंबे ट्रैक रिकॉर्ड से भी जुड़ी हुई है, जिसके लिखित और स्पष्ट दस्तावेज उपलब्ध हैं। पाकिस्तान दुनिया भर में आतंकवादियों के लिए एक शरण स्थल के रूप में पहचान बना चुका है। यहां अंतर्राष्ट्रीय स्तर पर प्रतिबंधित आतंकवादी सजा पाने से बचे रहते हैं। इसके अलावा पाकिस्तान ने इस मुद्दे पर विश्व और फाइनेंशियल एक्शन टास्क फोर्स जैसे अंतर्राष्ट्रीय मंचों আমাদের সঙ্গে সরাসরি রয়েছে বিএসএফ এর প্রাক্তন ডিজি এসকে মিত্র। স্যার, আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই। যেভাবে আমরা দেখলাম একেবারে 9টি জঙ্গি
ঘাঁটি উড়িয়ে দিল ভারতীয় সেনা। যেরকম কথা সেরকম কাজ। যেভাবে প্রত্যাঘাতের দিকে গোটা দেশ তাকিয়েছিল, ভারতের সেনাবাহিনী যেভাবে প্রত্যাঘাত করলো, একেবারে পরিকল্পিত প্রত্যাঘাত, লক্ষ্যস্থির, সেটা বোঝা গেছে। যে ছবি আমরা দেখেছি, নিখুঁত পরিকল্পনা। কতটা বড় আঘাত আনতে পারলো ভারতীয় সেনা, কি মনে হয় স্যার? কি মনে হবে? এটা তো স্বাভাবিক যে আমাদের যেভাবে ওরা আমাদের নিরীহ মানুষকে মেরেছে লিঙ্গ এবং ধর্মের ভিত্তিতে, সুতরাং এটা ওদের যত ড্যামেজ হবে, যত কিছু হোক, আমার মনে হয় সেই জায়গাটায় আমাদের সাকসেস হবে। এখন কিন্তু মনে রাখতে হবে, এই যে 9টা ঘাঁটি গুড়িয়ে দিয়েছি আমরা, ইট ইজ অনলি দ্য বিগিনিং। এবং এই সাকসেস আমরা প্রত্যেকেই প্রশংসা করছি। ভারতবর্ষকে উদ্দীপিত করেছে, উজ্জীবিত করেছে এই অ্যাকশনটা। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা কমপ্লাসেন্ট হয়ে যাব, কারণ হতে পারে যে দিস ইজ অনলি দ্য বিগিনিং, এন্ড উই ডু নট নো। সেই জায়গায় আমার সবচেয়ে বড় কথা যে আমরা যে কাজটা করেছি, আমরা কিন্তু বাধ্য হয়ে করেছি। আমরা পাকিস্তানের মতো এই নয় যে তার জমিতে শুধু শুধু ঢুকবো আর তাকে মারবো না। সে তাহলে হলে তো 71-এর ওয়ারে অনেক কিছু করে নিতে পারতাম আমরা। কিন্তু আমরা ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা সেই ডেমোক্রেটিক নর্মস অ্যান্ড রেসপেক্টগুলো আপহোল্ড করি। সেই জায়গায় যেটা পাকিস্তান করেছে, কিংবা তাদের আদরের দুলালগুলো করেছে, যাদের অশিক্ষিত লোকগুলোকে খালি মারার বিদ্যাই শিখিয়েছে, তাদের সঙ্গে আমাদের কোনো রকম কম্পেয়ার হতে পারে না। যেটা করা হয়েছে, আমি আশা করছিলাম যে 42টা যে ওদের রয়েছে এরকম স্পট যেখানে টেররিস্ট আশ্রয় নেয়, তাদের ট্রেনিং দেওয়া হয়, যে 42টা না হলে অন্তকে 22টা এইরকম যে রয়েছে ওদের হাইড আউটগুলো, কিংবা ওদের ক্যাম্পগুলো, ওদের ট্রেনিং সেন্টারগুলো, প্লাস যারা এই কাজগুলো করছে তাদের ধ্বংস করে দেওয়া। কারণ এখন আর কোনো রকম মার্সি নেই। যেভাবে ওরা করেছে, সেই আমাদের প্রত্যেক ভারতবাসীর কিন্তু সেই জায়গায় একটা ঋণ রয়ে গেছে। যতক্ষণ না ওই 4 জন যে পশু তারা এসে তাদের আমরা ঠিক মতো ট্রিটমেন্ট যতক্ষণ না দেব, ততক্ষণ কিন্তু আমার মনে হয় যে আমরা শান্ত হব না। আজকে এই সিঁদুরের যে জিনিসটা, ইট ইজ এ রিমাইন্ডার যে কত মহিলার, কত বোনেদের আমার দেশে বসে তাদের হাজব্যান্ডদের হত্যা করে এই সিঁদুর তোমরা ছিনিয়ে নিয়েছো। এটা আমরা মানতে পারি না, পারবো না। এবং সেই যারা ছিনিয়েছে সেই 4 জন, তাদের কোনো অধিকার নেই। যারা মেরে ফেলেছে তাদের কোনো অধিকার নেই বেঁচে থাকার। সেই জায়গাটা কিন্তু দেখতে হবে যে সেখানে কি যেন কোনো রকম কমপ্লাসেন্সি না আসে, যে আমরা এত লোককে মেরেছি, ফাইন, খুব ভালো হয়েছে, যেটা ডিজার্ভ করে, কিন্তু তার সঙ্গে এই 4 জন কেন এখনো পর্যন্ত তাদের আমরা ধরতে পারিনি, সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। স্যার, যেভাবে প্রত্যাঘাত করলো ভারতীয় সেনা, যেখানে আমরা জানি যে একেবারে আমরা এর আগেও কিন্তু বালাকোটের ঘটনা দেখেছি, কিন্তু এই মানে যাবতীয় যে প্রত্যাঘাতগুলো আমরা দেখেছি, সেখান থেকে আজকের এই প্রত্যাঘাত কতটা আলাদা বলে মনে হয়, কতটা নিখুঁত ছিল? প্ল্যানিংটা ভালো হয়েছিল। আর যে 3টে আর্মস রয়েছে আমাদের, আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স, অত্যন্তভাবে তাদের যে সিঙ্ক বলা হয়, কিংবা তাদের যে কোঅর্ডিনেশনটা, সেগুলোকে অনেক মানে রিফাইন করে যে যেটা করা হয়েছে, সেইটা আমাদের নেভি ইজ অলরেডি ফুললি প্রিপেয়ার্ড। ওই জাহাজ দেখিয়ে দিয়েছে যে আমরা কি করতে পারি তোমাদের দেশে ঢুকে, সেটা কিন্তু মনে রেখো। আর্মি এখনো তারা এখনো অ্যাকশনে আসেনি। তারা যখন অ্যাকশনে আসবে, থিংস উইল বি অল টুগেদার ডিফারেন্ট। সুতরাং আমি বলবো যে যারা করেছেন, যারা ছিলেন, আই অ্যাপ্রিসিয়েট দেম, আই কংগ্রাচুলেট দেম, বাট কমপ্লাসেন্সি কিংবা বাহবা নেওয়ার কোনো জায়গা নেই এখানে। আমাদের সদা প্রস্তুত থাকতে হবে যে আমরা যেন কোনোভাবে কোনো জায়গায় কারোর ট্র্যাপে না পড়ি। এবং আর এই যে এইগুলো যত সত্তর করা যাবে,
আমার ততই ভালো। এই জন্য বলছি যে মেজর পাওয়ার্স উইল কাম ইনটু দ্য এরেনা। তারা বলবে যে না, অনেক হয়ে গেছে, আপনারা আর এবার একটা আমরা নেগোসিয়েশনে বসা যাক, যদি হয় ব্লা 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 যা হয়ে থাকে। আমার মনে হয় যে মেরুদণ্ডটাকে ভালো করে ভাঙতে হবে, তারপরে যদি ওরা নেগোসিয়েশনে আসতে চায়, নো প্রবলেম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ শুড রাদার। কিন্তু একদম আমরা ইয়ে করবো না। যদি কেউ বলে যে না বহুত হো গিয়া ছোড় দিজিয়েগা, अभी हम लोग बैठते हैं, ऑल दोस थिंग्स, এগুলো আমার মনে হয় না যে অ্যাট দিস স্টেজ উই শুড অ্যাকসেপ্ট অর থিঙ্ক অন দ্যাট লাইন। আমি একটুখানি আমি যে অপশনগুলো আমার মাথায় আসছে আমি সেগুলো বলছি, সুতরাং সেই জায়গায় যেন আর কেউ না করতে পারে। স্যার, যেখানে আমরা দেখেছি যে যেভাবে ধর্মীয় পরিচয় জেনে জেনে একেবারে হিন্দু নিধন করা হয়েছে, তার যোগ্য জবাব দিল ভারত। কিন্তু যেখানে বারবার আমরা দেখলাম যে সাংবাদিক বৈঠকে সেনার তরফে বারবার বলা হচ্ছে যে যেখানে ভারতে অবশ্যই প্রত্যাঘাত করেছে, কিন্তু সেখানে যেভাবে আমরা দেখেছি একেবারে লক্ষ্য স্থির, পুরো একেবারে পূর্ব পরিকল্পিত সেই লক্ষ্য ছিল যাতে কোনোভাবেই লক্ষ্য ভ্রষ্ট না হয়। সেখানে কোনোভাবেই সেনাবাহিনীর ক্যাম্প, সেখানে তাদেরকে পাকিস্তানে সেগুলোকে টার্গেট করা হলো না, সেখানে সিভিলিয়ানরা তারা কোনোভাবে তাদের ওপর আঘাত আনা হয়নি, শুধুমাত্র ওই জঙ্গি ঘাঁটিগুলোকেই টার্গেট করা হয়েছে। তাহলে কতটা লক্ষ্য স্থির থাকলে এভাবে নিপুণভাবে এরকম একটা প্রত্যাঘাত করা যায়? না না, এটা হবে তো, কারণটা এখন যে অ্যাডভান্সড ইলেকট্রনিক্স, এখন অত্যন্ত আমরা 0 পয়েন্টে যেতে পারি, একদম 0 সেন্টার পয়েন্টে। শুধু এটা তো যার জন্য এই মিসাইল কিংবা এইসবগুলো বানানো হচ্ছে, কেন বানানো হচ্ছে? এই জন্যে যে টার্গেট শুড বি ডিমলিশড। সেই জায়গাটায় যদি না করতে পারি তাহলে আমাদের দুর্বলতা। আমরা একটা গ্রোয়িং কান্ট্রি, সেই জায়গাটায় আমরা প্রবাবলি ইন দ্য ফায়ার পাওয়ার উই আর 4th ইন দি এন্টায়ার ওয়ার্ল্ড। তো আমাদের ভয়টা কোথায়? একটা পাকিস্তানের মতো একটা রোগ অ্যান্ড ফেইল্ড স্টেট, ফেইল্ড কান্ট্রি, তাদের জন্য আমাদের কেন হবে? যেটা করা হয়েছে অত্যন্ত ভালো এবং এই প্রেসিশন দরকার। অ্যান্ড তার সঙ্গে যেটা মোদি করেছেন, আই মাস্ট কংগ্রাচুলেট হিম, যে উনি একটা এলিমেন্ট অফ সারপ্রাইজটাকে একদম ভাঙেননি। উনি বলেছেন যে আমরা এখন মক ড্রিল এইসব আমরা প্র্যাকটিস করব। অথচ আমরা ভেবেছিলাম সবাই দেশবাসী যে তিনি বোধহয় আমাদের একটা শেখার জন্য বলছেন, যদি কোনো কিছু হঠাৎ কিছু হয়ে যায় তখন আমরা কি অ্যাকশন নেব। তার আগেই উনি অ্যাকশনটা দিয়ে দিলেন, অ্যান্ড হি টুক এভরিবডি বাই টোটাল সারপ্রাইজ। খুব ভালো, কারণ এই যারা আমাদের এয়ারফোর্সের চিফ রয়েছেন, আমাদের নেভাল চিফ রয়েছেন, আমাদের ইনফ্যান্ট্রি আর্মি চিফ রয়েছেন, তাদের প্রত্যেককে কমপ্লিমেন্ট জানানো, বিকজ দে হ্যাভ বিন প্ল্যানিং ইন দ্য পার্ট অফ দ্য প্ল্যানিং। সুতরাং আমরা আশা করব যে এরপরে যা হবে আরো বেশি প্রিসাইজ হবে, আরো বেশি স্ট্রং হবে, আরো বেশি ডিভাস্টেটিং হবে। স্যার, আরো একটা বিষয়, আজকে যেখানে রাজ্যে রাজ্যে মক ড্রিলের একটা মহড়ার যে বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল এবং সেখানে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে সেরকম একটা পরিস্থিতি তৈরি হলে কিভাবে সাধারণ মানুষ তাদেরকে রক্ষা করবে, এরকম একটা মহড়া এবং রাজ্যে রাজ্যে এরকম একটা মক ড্রিলের ঘোষণা করা হয়েছিল। সেখানে সেই প্রেক্ষিতে, সেই আবহেই এরকম একটা গতকাল গভীর রাতে এরকম একটা স্ট্রাইক করা হলো, এইভাবে প্রত্যাঘাত করা হলো, সেটা কি কোনো একটা কৌশল ছিল? আমি তো বললাম যে এলিমেন্ট অফ সারপ্রাইজ দিয়ে ডিসেপশন করে যে রাত্রে অ্যাটাকটা করা হলো তাতে এই এলিমেন্টগুলো ছিল এবং সে তার টোটাল 100-এর মধ্যে 100 যে অ্যাডভান্টেজটা সেটা আমরা পেয়েছি। কেননা পাকিস্তানও ভেবেছে যে না, ওরা এখন করবে যে মক ড্রিল প্র্যাকটিস করবে, কাউকে হয়তো স্ট্রেচারে নিয়ে দৌড়বে, ব্লা ব্লা ব্লা, এগুলো তাদের মাথায় আসতে পারে। সেইটাকে ইন অর্ডার টু শেড ইট অফ, মিডনাইট ক্রস করেছে 7 তারিখে আমরা তাদের স্ট্রাইক করেছি এবং ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। আমরা আশা করব যে মাত্র 9টা ভেঙেছে, 42টা কবে ভাঙবে তার অপেক্ষায় থাকবো। এবার প্লিজ আই উইল নট টেক এনি। স্যার, এরই পাশাপাশি যেখানে একটা বারবার বলা হয়, পাকিস্তানের তরফে দাবি করা হয় যে এই জিনিসগুলো হচ্ছে তার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই, কিন্তু স্পষ্ট হয়ে গেছে অনেকটাই যে জঙ্গিদের পাকিস্তান আশ্রয় দেয়, যেভাবে প্রায় 3 দশক ধরে এইভাবে যে কার্যকলাপ চালাচ্ছে, পাকিস্তানের মাটিকে ব্যবহার করছে জঙ্গিরা, সেটা কি আরো অনেকটাই স্পষ্ট হলো? এটা নতুন কথা কি বলছেন আপনি?
এটা তো চিরকালই এই হয়েছে, ঠিক আছে? আর এটা ওরা করেছে বলে আজকে সাজাটা পাচ্ছে। তো আপনারা প্লিজ এইগুলোকে ইয়ে করবেন, এইগুলো যে রয়েছে ওদের হয়ে যেন একটা কথাও কেউ না বলে, কারণ তাহলে বলবো যে ওই যে নিজেদের মধ্যেই কোনো রকম ইউনিটি নেই। এখন যেটা সবচেয়ে বড় দরকার, দ্যাট ইজ ইউনিটি। সেই ইউনিটি যতক্ষণ আমরা মেনটেন করব, কোনো শক্তি আজকে আমাদের কাছে, ভারতবর্ষের কাছে এসে মাথা উঁচু করে যাতে না দাঁড়াতে পারে, সেই অবস্থা যেন থাকে। থ্যাংক ইউ। I think I have spoken enough and I have been able to answer every question that you put forward. Thank you very much. থ্যাংক ইউ স্যার। আমরা কথা বলছিলাম বিএসএফ এর প্রাক্তন ডিজি এস কে মিত্রর সঙ্গে।